প্রফেসর ইউনূসের মুসলিম পরিচয় অস্বীকার করে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু আজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে, কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই। শোনেন আগে কি বলিছে সে। সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। দেখেছেন পাশে বসে হাসতেছে খ্যাক খ্যাক কইরা। আমার প্রত্যেকদিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে। আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমার ফোন দিচ্ছেন, প্রায় ঘন্টাখানিক কথা কইছে। আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা? তো সে কয় যে দাদা এত বড় দল, দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক। আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা? কয়দিন পরে খারাও যা শুরু করিছে আল্লাহর কি কাম। আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপিতে কি একটা সুস্থ মাথার লোক নাই? একসময় রিজভী ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই? এগুলো কি খাইস্তে লোকরে ঢুকাইছেন নিজের দলে। এ ভুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে? শুনেন আগে। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিত ভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। তারপরে ঠাপ খেয়া মাপ চাইছিল। ঠাপ খেলে এগুলো সাইজে থাকে। সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার স্বর নরম করেছেন। প্রফেসর ইউনূসের ওইখানে আজকে যায় কেমন নরম সুরে কথা কইছে। বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে, দেখিছো দেখিছো কত চমৎকার করে কথা কইছে। আগে শুনেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু, আমরা আপনার বন্ধু। দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে, একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে। আরো হবে, আরো হবে। হ্যাঁ, ও এখন করছে যে সমালোচনা করি তো আমার বন্ধু। তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না, তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন, এখনো করিচ্ছেন। হ্যাঁ, সব খেয়াল আছে, বুঝেছেন। সাউদ্দিন সাহেব খুব দুঃখ পেয়েছেন। উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে, ওনার পোলারে এর মধ্যে টাই নেয় না, আমি মহা অপরাধ করিচ্ছি। এটা ঠিক হয় নাই। সাউদ্দিন সাহেবের ধমকের কথা বলা থামিছে না। আবার শুনেন। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না। ওনার সুর অতি নরম হইয়াছে, ইহা ভালো। এটারে বলে সাধারণ মানুষের পাওয়ার। এই পাওয়ার ক্ষমতাবানদের স্বর নরম করতে বাধ্য করে। সাউদ্দিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবারকে এর মধ্যে আনা হয় না। আমি খুব খারাপ কাজ করছি। ওনার পোলা যে এসালমে বসে চাউর হয়েছে সেটা নিয়ে কিছু কইছে, শুনেন ওনার কথা। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোন নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক স্বত্ববৃত্তি, তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুৎসা অংশ বানিয়ে নিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা এটি একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। বাঙ্গু পলিটিশিয়ানরা থাপ খেলে না মৌলানা হয়ে যায়, ফতোয়া দেওয়া শুরু করে। সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে, ফিনিশ। আজহারি করার তো কিছু নাই। অভিযোগ উঠেছে জবাব দিবেন, পলিটিশিয়ান আপনি, জবাব দেওয়া আপনার কর্তব্য, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আনে যে মৌলানা সেজা গেছেন অসুবিধা নাই। তো আপনার আব্বাই সম্মানিত আলেম আছিলেন, কোনো সমস্যা নাই, খাপে খাপ হয়েছে। তো নিজের দলের নেতা
যে প্রফেসর ইউনূসের পরিবারটা চাইলেন আপনি আসরি ধর্ম পরে শিখাও। আপনি সালাউদ্দিন সাহেব আজকে গিয়ে বলে আসছেন আমাদের প্রতিপক্ষ ভাববেন না, শুনেন। আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কে দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। পুরো প্রতিষ্ঠা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা অপোনেন্ট বা প্রতিপক্ষ, সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। আর আরেকদিকে আপনার নেতা এইসব বলে, তো আমরা কি ধরে নেব যে আপনি মুখপাত্র বিএনপির, মানে বিএনপির মুখ, আর বুলু বিএনপির গোয়া? হ্যাঁ, তো বুলু সাহেব, প্রফেসর ইউনূস খ্রিস্টান কিনা পরের আলাপ। বাংলাদেশে খ্রিস্টান আছে না? যত কম হোক, আছে তো নাকি? বৌদ্ধ আছে না? হিন্দু আছে না? সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার? অসাম্প্রদায়িক বাংলাদেশ কইতে কইতে তো কাইট হয়ে পড়ে যান। ইন্ডিয়ার যখন কাটেন ফসাদ করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা ইন্ডিয়া, আর ক্ষমতা হজম হয়। আর অন্য টাইমে এই 60-এর দশকের ভিলেজ পলিটিক্স বাইর হয় না। হ্যাঁ, এই পলিটিক্স এর দিন শেষ, উসকা দিন গুজার গিয়া। তো ওই বুলু এটা কইছে কেন জানেন? কারণ ওই এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলামপন্থীরা প্রফেসর ইউনূসের পিছে দাঁড়াইছে, তাই খ্রিস্টান বয়ান আনিছে। এটারে বলা হয় বিলো দা বেল্ট খেলা। এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে। এই খেলা শিখেছে ইন্ডিয়ার কাছ থেকে। আসেন আমরা একটা দেখিচ্ছি কেঙ্কা করে শিখেছে। এই বিলো দা বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার চাণক্য নীতির একটা কৌশল। আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতিতে ইন্ডিয়া কিভাবে তার শত্রুদের কবজা করে, ঘায়াল করে, আমি দেখাইছিলাম কয়টা এপিসোডে, 2টা এপিসোড করেছিলাম। এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয়। কিভাবে হানি ট্র্যাপ করে আমি এপিসোড করেছিলাম। এই চাণক্য নীতি আজকাল দুনিয়া চলে না। তোমার হানির ছেড়ে দিবে আজকাল পোলাপান, বুঝছাও? বুলুর এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এই নেতা বুলু রয়ের এক পাকা এজেন্ট, পাকা পাইকে গেছে, পড়িছে এখন গাছ থেকে। বুলুরে জাউরার সিল দেওয়ার আমার খুব ইচ্ছা। দাঁড়ান এডিটর সাহেব দাঁড়ান, কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল একসময় রাজপথের সহযোদ্ধা হিসেবে, বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না। আজকেই লাস্ট টাইম। আমি কলে ছাড় দিব না। লাগছেন তো সবাই পিছে, ইন্ডিয়া কচু ক্ষেত্রের সাথে নিয়ে ফেয়ার না আসেন, খেলা হবে। হ্যাঁ, কার মাজায় কত জোর, কে জিতে কে হারে পাবলিকে দেখবে। হ্যাঁ, টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে। হ্যাঁ, বুলু সাহেব একটা ছোট বুদ্ধি শিখাই দিই, ফ্রি বুদ্ধি, চাইনিজ বুদ্ধি। কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই। আগেও শিখেছি, আবার আজকে শিখে দিই, অসুবিধা নাই। একটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজেও থাকে। যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না? সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না? ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না? শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না? আছে। শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে, তাই না? বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না? এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে। এই দ্বন্দ্বগুলোই রাজনীতি, কনফ্লিক্ট সিচুয়েশন, এটাই রাজনীতি। একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব, এই রাজনীতি, এটাই রাজনীতি। কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, এক নাম্বার, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের